দেখে নেব খেলার সময় শিরোনাম। হারের জন্য দলের ব্যাটিংকেই দুষলেন তানজিম সাকিব। আরও দায়িত্ব নিয়ে খেলার তাগিদ। ক্ষুব্ধ সমর্থকরা প্রশংসা করলেন উইন্ডিজের পরিকল্পনার। ওদের আরো বেশি কনসেন্ট্রেট করা দরকার। আমরা এত কষ্ট করে খেলা দেখতে আসি, আমরা খুবই হতাশ। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং স্ট্র্যাটেজি যদি আপনারা দেখেন, তারা অনেক ধীরে সুস্থে ব্যাটিংটা করেছে। জাতীয় ক্রিকেট লিগে 3 দিনেই জয় খুলনার। সিলেটের বিপক্ষে 9 উইকেট শিকার রাকিবুলের। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন বরিশালের ফিজিও হাসান আহমেদ। এবং নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসলো এনএসসি। 12 নভেম্বর পর্যন্ত জাতীয় স্টেডিয়ামেই হবে এশিয়ান কাপ আর্চারি। ফাইনালের ভেন্যু আর্মি স্টেডিয়াম। বাড়ছে ফেডারেশনের খরচ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজ প্রসঙ্গ। চট্টগ্রামের সহায়ক উইকেটেও ব্যর্থ বাংলাদেশের ব্যাটসম্যানরা। দ্রুত গতিতে রান তুলতে গিয়ে উইকেট বিলিয়ে দেন স্বাগতিক টপ ও মিডল অর্ডার ব্যাটাররা। সম্ভাবনা জাগিয়েও সাগরিকায় দলকে জয় এনে দিতে পারেননি নাসুম, তানজিম সাকিব। টস জিতে আগে ব্যাট করে 3 উইকেটে 165 রান করে উইন্ডিজ। জবাবে বাংলাদেশ থামে 149 রানে। 3 ম্যাচ পর এই ফরম্যাটে হারের তিক্ততা পেল লাল সবুজ। ম্যাচ সেরা হয়েছেন রহমান পাওয়াল। আশরাফুল আলমের ক্যামেরায় চট্টগ্রাম থেকে তামিম হোসেনের ম্যাচ রিপোর্ট। ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ছিল দৃঢ়, শেষটা ছিল আগ্রাসী। ম্যাচের পার্থক্যটা ঠিক সেখানেই। ধৈর্য ধরে খেলেছেন ক্যারিবিয়ানরা, আর তাড়াহুড়াতে নিজেদের উইকেটটাই যেন বিলিয়ে দিলেন টাইগার ব্যাটাররা। ফলাফল সাগরিকাতেই জয়ের ছন্দে ফিরল উইন্ডিজ, আর 3 ম্যাচ পর হারের স্বাদ পেল বাংলাদেশ। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম হোসেন, সময় সংবাদ, চট্টগ্রাম। এই মুহূর্তে চট্টগ্রামে আছেন রিপোর্টার তামিম হোসেন। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। তামিম, লড়াই না পারফেক্ট। ক্রিকেটে হার জিত থাকে, এটাই স্বাভাবিক। তবে বাংলাদেশ আজকে যেভাবে হেরেছে এটা নিয়ে সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশের বিশেষ করে আমরা যদি বলি যে শুরু থেকেই তানজিদ তামিম যেভাবে খেলেছেন, তানজিদ তামিম প্রথম ওভারে 15 রানের মতো একটা রান পেয়েছেন। এরপরে কিন্তু তার এই উচিত ছিল ইনিংসটা লম্বা করার, কিন্তু তানজিদ তামিম এমন একটা আউট হলেন, আসলে এটা মানা যায় না। এরপর লিটন দাস একটা বাউন্ডারি মারলেন, তারপর একটা সফট ডিসমিস চালু হলেন। আসলে তাদের সামনে সুযোগ ছিল বাংলাদেশের ম্যাচটাকে বের করে আনার, কিন্তু সেটা তিনি পারেন না। কিন্তু সবচেয়ে যেই জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের মিডল অর্ডার। ম্যাচ শেষে কিন্তু লিটন দাসও সেটা নিয়ে খুব আক্ষেপ করেছেন যে আসলে আমাদের যেই মিডল অর্ডার পারফরমেন্স এটা আপ টু দ্য মার্ক না। এছাড়া যদি আমরা বলতে চাই যে শামীম পাটোয়ারি কিন্তু এই 1 বছরে প্রায় 23টি টি-20 ম্যাচ খেলেছেন, যেখানে 20 ইনিংসে 16.25 স্ট্রাইক রেটে মাত্র 260 রান করেছেন। এছাড়া যদি আমরা বলি যে সবশেষ 6 ইনিংসের কথা, এই 6 ইনিংসের মধ্যে কিন্তু তিনি 3টি ডাক মেরেছেন। এবং এর আগে যে আফগানিস্তান সিরিজ, তারা আসলে সাইজ ভালো খেলার কারণেই কিন্তু আফগানিস্তান সিরিজে বাংলাদেশ জয় পেয়েছিল, কিন্তু মিডল অর্ডারের যে ব্যর্থতা এটা কিন্তু বরাবরই রয়ে গেছে। শামীম পাটোয়ারির কাছে বাংলাদেশের প্রত্যাশার জায়গাটা অনেক বেশি ছিল। শুরু থেকে শামীম পাটোয়ারি যেভাবে ক্রিকেটটা শুরু করেছিলেন, বাংলাদেশ মনে করেছিল যে আসলে পারফেক্ট একজন মিডল অর্ডার পেয়েছেন এবং তাকে দিয়ে কিন্তু ফিনিশারের যে অভাবটা সেটা পূরণ হবে। কিন্তু শামীম পাটোয়ারি একের পর এক ব্যর্থতাই দিয়ে যাচ্ছে বাংলাদেশকে। বাংলাদেশের যেই আজকের যে ম্যাচটা, এই ম্যাচটাতে কিন্তু শামীমের উচিত ছিল, এবং শামীম যদি দায়িত্বটা নিতে পারতেন ঠিকঠাক মতো, তাহলে হয়তোবা ম্যাচের সিনারিওটা অনেকটা ভিন্ন রকম হয়ে যেত। কারণ তানজিম সাকিব যেভাবে খেলেছেন, তার সাথে যদি একজন জেনুইন ব্যাটসম্যান থাকতেন, তাহলে কিন্তু এই ম্যাচটা বের করা খুব একটা কঠিন ছিল না। আমরা জানি যে চট্টগ্রামের এই উইকেটে এটা ছিল ব্যাটিং স্বর্গ, এবং চট্টগ্রামের এই উইকেটে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু একটা মাস্টার প্ল্যানে বাংলাদেশকে হারিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের যদি ইনিংসটার কথা আমরা বলি, যে ওয়েস্ট ইন্ডিজ প্রথম পাওয়ার প্লেতে মাত্র 35 রান করেছে। এরপর 14 ওভার পর্যন্ত কিন্তু তাদের রানটা অত বেশি হয়নি, কিন্তু ম্যাচটা ঘুরে যায় শেষের 2 ওভারে যদি আমি বলি, শেষের 2 ওভারে ম্যাচটা ঘুরে যায়। শেষ ওভারে তানজিম সাকিবের 22 রান বাংলাদেশ তাদেরকে 165 রানের কিন্তু একটা বড় সংগ্রহ পেতে সাহায্য করে। কিন্তু ওই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের যেভাবে ব্যাটিং করা উচিত ছিল, এই উইকেট ঘরের মাঠ, বাংলাদেশের এই উইকেট সম্পর্কে প্রতিটা ব্যাটসম্যানের ভালোভাবে জানা,
এবং এটা ব্যাটিং স্বর্গ, এখানে চাইলেই রান করা যায়। ব্যাটসম্যানরা শুধু একটু তাদের মানসিকভাবে ঠিক রাখতেন যে আসলে এই উইকেটে কিভাবে তাদের খেলতে হবে বা কোন মাইন্ডসেটে খেলতে হবে। আপনি দেখেন যদি শেষ দিকে কিন্তু ম্যাচটা ক্লোজ হয়ে এসেছিল, তানজিম সাকিব যেভাবে খেলেছিলেন ম্যাচটা কিন্তু অনেকটা বাংলাদেশের হাতেই চলে এসেছিল, কিন্তু একজন ব্যাটসম্যান যদি সেখানে থাকতেন, একজন ব্যাটসম্যান যদি নিজেকে ওইভাবে মেলে ধরতে পারতেন, তাহলে কিন্তু ম্যাচের সিনারিটা পুরোপুরি বদলে যেত এবং বাংলাদেশ এই জায়গা থেকে একটা জয় তুলে নিত। এখন যেটা হয়েছে যে সামনে টি-20 বিশ্বকাপ, এর আগে এই কয়টি ম্যাচে কিন্তু বাংলাদেশের প্রস্তুতি নেওয়ার সবচেয়ে বড় সুযোগ। এখন যেহেতু এই ম্যাচটা হেরেছে, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে আবারও ঘুরে দাঁড়াতে হবে, জয় পেতে হবে এবং এরপরেই কিন্তু আসলে বাংলাদেশকে নিজেকে প্রমাণ করতে হবে। তো চট্টগ্রাম থেকে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। প্রথম টি-20তে বাংলাদেশের ব্যাটিং বিশ্লেষণের বিষয়ে জানাতে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন এই ম্যাচ কভার করা রিপোর্টার তামিম হোসেন। আমরা পরের রিপোর্টে যাব। শেষ ওভারে তানজিম সাকিবের দেয়া 22 রান দলের নাগালের বাইরে নিয়ে যায় ম্যাচ। অধিনায়কের ভুল সিদ্ধান্তেই এই ম্যাচ হেরেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দেখে এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সমর্থকরা। তাদের মতে টাইগারদের টপ আর মিডল অর্ডার প্রতিপক্ষের পরিকল্পনা দেখেও কিছু শিক্ষাই নেয়নি। এমন পারফরমেন্সের কারণে সাকিবকে আবারও দলে ফেরানোর দাবি জানিয়েছেন সমর্থকরা। আশা জাগিয়ে ম্যাচ শেষে হতাশার গল্প, নতুন মঞ্চে পুরনো চিত্রনাট্য। ওয়ানডে সিরিজ জয়ের পর ইতিবাচক আশা নিয়ে টি-20 সিরিজের প্রথম ম্যাচ দেখতে সাগরিকায় হাজির হয়েছিল হাজারো সমর্থক, কিন্তু শেষটা হয়েছে সেই ব্যর্থতার বিষাদের মধ্য দিয়ে। মোমেন্টাম ধরে রাখতে না পারা, পরিকল্পনার সঠিক বাস্তবায়নের অভাবে নাগালে থাকা বহু ম্যাচ হাতছাড়া হয়েছে টাইগারদের। অথচ এদিনও সুযোগ ছিল, কিন্তু তানজিম সাকিবের এক ওভারেই যেন সব শেষ। সেই ওভার নিয়ে এভাবেই আক্ষেপ প্রকাশ করলেন সমর্থকরা। তানজিম সাকিবের লাস্ট ওভারে বোলিংটা খুবই হতাশ করছে, যার কারণে বাংলাদেশ এখন হেরে গেছে। আর ওদের মেনলি হচ্ছে মেবি ওদের আরও বেশি কনসেন্ট্রেট করা দরকার। ওরা খেলাতে হয়তো বা অতটা কনসেন্ট্রেট করতেছে না। দর্শক অনেক আশা করেই আসে, অনেক কষ্টের সময় বের করেই খেলা দেখতে আসে। সেক্ষেত্রে অল্প কিছু রানের জন্য শেষ সময়ে হচ্ছে হেরে যাওয়া বা সবসময় নিরাশ হওয়া, এশিয়া কাপেও সেমভাবে আমরা হচ্ছে নিরাশ হয়েছি। তো এক্ষেত্রে বাংলাদেশ দলে আরেকটু ইমপ্রুভ করার দরকার। তানজিম সাকিব লাস্ট ওভারে যে রানটা ছিল বাংলাদেশের, সেটা বাংলাদেশ নেওয়ার যোগ্য ছিল, কিন্তু লাস্ট যে ওভারে 3টা ছক্কা মানে ওয়েস্ট ইন্ডিজের রান নিয়ে নিছে, যার কারণে লাস্ট ওভারে মানে বাংলাদেশ মানে পুরোপুরি রানটা কভার করতে পারে নাই। তানজিম সাকিব ভাই বল করেছিলেন, উনি যদি ওনাকে না দিয়ে একটা অন্য ওজনকে ওভার করার জন্য বলটা দেওয়া হতো, ওভারটা দেওয়া হতো, তাহলে একবার 22 রান হতো না। এটা সম্পূর্ণ লিটন দাসের ভুল এক্সপিরিয়েন্সের কারণে। তবে 166 রানটাও যে একেবারে কঠিন ছিল এমন নয়, কিন্তু সেই পুরনো রোগ ব্যাটারদের আশা জাগিয়েও হতাশ করলেন তারা। এই ব্যর্থতা থেকে কবে বের হবেন ব্যাটাররা, সেটা নিয়েই ক্ষোভ সমর্থকদের। টপ অর্ডার ভালো করলে তাহলে ম্যাচ আমরা জিততাম। মিডল অর্ডারে কিন্তু ঠিক আছে, ফিনিশিং এ আমাদের একজন প্লেয়ার এখন পাচ্ছি না। মাহমুদুল্লাহ রিয়াদের মতো যে একজন ফিনিশার প্লেয়ার ছিল, আমাদের এরকম ফিনিশার প্লেয়ার পাচ্ছি না। বাংলাদেশের ব্যাটসম্যানরা খুবই বাজে ব্যাটিং করছে। আমার মতে মনে হয় যে সাব্বির রহমানকে ফেরানো দরকার, যেহেতু সে টি-20 ব্যাটসম্যান। ঘরের মাঠে এভাবে আমাদের ব্যাটিং স্ট্র্যাটেজি বলেন একদমই আমরা আনাড়ির মতো খেলেছি। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং স্ট্র্যাটেজি যদি আপনারা দেখেন, তারা হচ্ছে 3 উইকেটে তারা অনেক ধীরে সুস্থে ব্যাটিংটা করেছে, কিন্তু বাংলাদেশ শুরুতে খুবই তাড়াহুড়ো করে ফেলেছে। তারপরও দলের উপর আশা হারাচ্ছে না টাইগার ভক্তরা। ক্যারিবিয়ানদের বিপক্ষে দ্বিতীয় টি-20তেই ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা সবার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। বাংলাদেশ ক্রিকেটের আরও খবর জানাবো। লিটন কুমার দাসই হচ্ছেন বাংলাদেশের নতুন টেস্ট ক্যাপ্টেন। টি-20 ফরম্যাটে তার নেতৃত্ব গুণে আশ্বস্ত হবার কারণে আরও একটা সংস্করণের দায়িত্ব এই উইকেট কিপার ব্যাটারের কাঁধে দিতে যাচ্ছে বিসিবি। আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে চলতি সপ্তাহেই। এই তালিকায় ছিলেন আরও 3 জন। মাত্র 14 টেস্টে নেতৃত্ব দিয়ে 4টা ম্যাচ জিতেছিলেন নাজমুল হোসেন শান্ত। সংখ্যাতত্ত্বের হিসেবে তাকে বানিয়েছিল দেশের দ্বিতীয় সফলতম অধিনায়ক। তবে বিসিবির 3 ফরম্যাটে 3 অধিনায়ক নীতিতে নিজে থেকেই নেতৃত্ব ছাড়েন। তখন থেকেই শূন্য টেস্ট অধিনায়কের আসন।
এই সংস্করণে নতুন মুখের খোঁজে বিসিবি নেমেছে অনেকদিন আগেই। তবে লম্বা সময়ের জন্য সাদা পোশাকের ভার তুলে দিতে চায় ক্রিকেট বোর্ড। প্রথম পছন্দ ছিলেন পুরনো অধিনায়ক শান্তই। তবে ওই অতীত অভিজ্ঞতায় আবারও এই দায়িত্ব নিতে চান না এই ক্রিকেটার। শান্ত আপত্তি জানানোয় বিকল্প হিসেবে শর্টলিস্টেড হয় 3 জন, যাদের মধ্যে একজন মমিনুল হক, যিনি আবার সাবেক টেস্ট অধিনায়ক। এছাড়াও ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আর টি-20 ক্যাপ্টেন লিটন কুমার দাস ছিলেন বিবেচনায়। মুমিনুলের ব্যক্তিগত পারফরমেন্স আর মিরাজের ওয়ানডে অধিনায়কত্ব সন্তোষজনক না হওয়ায় লিটনের সম্ভাবনাই বেড়েছে সবচেয়ে বেশি, যেখানে যোগ হয়েছে তার টি-20 ক্যাপ্টেন্সির পরিসংখ্যানটাও। ড্রেসিং রুমে নিয়ন্ত্রণ আর টেস্টে তার ফর্ম আশাবাদী করে ক্রিকেট বোর্ডকে। লিটন নিজেও জানায়, টেস্ট অধিনায়কত্বের প্রস্তাব পেলে রাজি না হবার কোনো কারণ নেই। তারা যদি মনে করে যোগ্য, অবশ্যই তারা আমার সাথে কনভারসেশন করবে, দেখা যাক তারপরে ডিসিশনটা কি হয়। আর অবশ্যই অ্যাজ এ প্লেয়ার হিসেবে যখন আপনি খেলবেন টেস্ট ক্রিকেটে ক্যাপ্টেনশিপ, এটা অনেক বড় একটা পাওয়া। আমার মনে হয় না কেউ না করবে না, বাট তাদের পক্ষ থেকে এখনো কোনো কিছু আসে না। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও ভেতরের খবর, লিটনকে অধিনায়কত্ব দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ক্রিকেট বোর্ড। এখন পর্যন্ত একবারই ভারপ্রাপ্ত হিসেবে সাদা পোশাকে নেতৃত্ব দিয়েছেন এই ক্রিকেটার। সে ম্যাচে আফগানদের বিপক্ষে রেকর্ড গড়া জয় তুলে নেয় টিম টাইগার। উইন্ডিজ সিরিজ চলমান থাকায় কিছুটা সময় নিচ্ছে বিসিবি। ধারণা করা হচ্ছে চলতি সপ্তাহেই আসবে আনুষ্ঠানিক ঘোষণা, আর মাঠের দায়িত্ব শুরু নভেম্বরে। আয়ারল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচের সিরিজ দিয়ে নতুন যাত্রা শুরু করবেন এই উইকেট কিপার ব্যাটার। সাব্বির মিথুন, সময় সংবাদ। এনসিএল এর খবর, দারুণ জয় দিয়ে জাতীয় ক্রিকেট লিগ শুরু করলো খুলনা বিভাগ। 27তম জাতীয় ক্রিকেট লিগের খুলনা ভেন্যুর ম্যাচে তারা 3 দিনেই 7 উইকেটের বড় ব্যবধানে বরিশাল বিভাগকে পরাজিত করে। হ্যাট্রিক সহ 2 ইনিংসে 8 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন খুলনার আফিফ হোসেন। জয়ের এই ধারাবাহিকতা ধরে রেখে শিরোপায় চোখ অধিনায়কের। আব্দুল হালিমের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। সোমবার মধ্যাহ্নবিরতির পর দ্বিতীয় ইনিংসে খুলনা জয়ের লক্ষ্য পায় মাত্র 38 রানের। সহজ টার্গেট হলেও সেই রান তুলতেই 3 উইকেট হারাতে হয় খুলনা বিভাগকে। 11 ওভারের 1 বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় খুলনা। দলের হয়ে অমিত মজুমদার সর্বোচ্চ 22 রান করেন। বিজয় 1 আর সৌম্য আউট হয়ে যান মাত্র 10 রানে। এর আগে 4 উইকেটে 119 রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বরিশাল বিভাগ। এর সাথে আরও 105 রান যোগ করে বাকি 6 উইকেট হারিয়ে 224 রান সংগ্রহ করে অল আউট হয়ে যায় তারা। খুলনার সামনে টার্গেট দাঁড়ায় মাত্র 38 রানের। বরিশালের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ 44 রান করেন শামসুর রহমান শুভ। এছাড়া ইফতেখার হোসেন 40, ফজলে মাহমুদ 32 রান করেন। প্রথম ইনিংসে 6 উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও খুলনার হয়ে 2 উইকেট নেন আফিফ হোসেন ধ্রুব। এছাড়া আব্দুল হালিম, নাহিদুল ও ইয়াসিন মুনতাসির 2টি করে উইকেট নেন। এর আগে খুলনার প্রথম ইনিংসের 313 রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র 126 রানে অল আউট হয়ে ফলোঅনে পড়ে বরিশাল বিভাগ। বরিশালকে অল্প রানে গুটিয়ে দিতে বড় অবদান রাখেন খুলনার আফিফ হোসেন ধ্রুব। হ্যাটট্রিক সহ নেন 6 উইকেট। প্রথম ইনিংসে খুলনার 313 রানে সর্বোচ্চ 73 রান করেন পারভেজ জীবন। অধিনায়ক জিয়াউর রহমান করেন 69 রান। খেলা শেষে ম্যাচ সেরা ও দলের হাতে পুরস্কার তুলে দেন বিসিবি পরিচালক জুলফিকার আলী খান জুলু। দলের প্রয়োজনে অবদান রাখতে পারায় খুশি আফিফ হোসেন। আর প্রথম ম্যাচের জয়ের এ ধারাবাহিকতা ধরে রেখে শিরোপায় চোখ অধিনায়ক জিয়াউর রহমান জনির। টিমের সবাই অনেক সাপোর্টিভ ছিল, সবাই একে অপরের প্রতি ট্রাস্ট ছিল যে এই উইকেটে আমাদের কোনো না কোনো বোলার ভালো বোলিং করবে। তো আমার ডেতে জিনিসটা আমি করতে পেরেছি। পেশেন্সটা ছিল আমাদের যে আমরা একটা উইকেট পড়লে আরও টানা কয়েকটা নেওয়া পসিবল। তো এমনটাই হয়েছে। ভালোভাবে জিতেছি, ডমিনেট করে জিতেছি। তো আসলে এটা জাস্ট স্টার্ট, টুর্নামেন্ট স্টার্ট করেছি। এখন আমাদের ফোকাস সেকেন্ড ম্যাচ। ইনশাল্লাহ এটা আমাদের হেল্প করবে, আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক বড় হেল্প করবে। আগামী শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মিরপুর স্টেডিয়ামে রাজশাহী বিভাগের মুখোমুখি হবে খুলনা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এদিকে খুলনায় এনসিএল চলাকালে অসুস্থ হয়ে পড়েন বরিশাল বিভাগের ফিজিও হাসান আহমেদ। পরবর্তীতে তাকে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় তার। দায়িত্বরত চিকিৎসক জানান, স্ট্রোক করে মারা গেছেন তিনি। সম্প্রতি ক্রিকেট মাঠে বাড়ছে ক্রিকেটারদের অসুস্থ হওয়ার এই ঘটনা। তাই নভেম্বরের মাঝে ক্রিকেটার, কোচ ও অফিসিয়ালদের মেডিকেল টেস্ট করানোর ব্যবস্থা করবে বিসিবি, এমনটাই জানিয়েছেন বিসিবির মেডিকেল কমিটির চেয়ারম্যান মঞ্জুর আলম।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চলমান ছিল খুলনা বিভাগ ও বরিশাল বিভাগের ম্যাচ চলাকালীন মাঠেই অসুস্থ হয়ে পড়েন বরিশাল বিভাগের ফিজিও হাসান আহমেদ। তৎক্ষণাৎ তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে সেই হাসপাতালে আইসিইউ না থাকায় অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান হাসান। মূলত স্ট্রোক করে মারা গিয়েছেন তিনি। ৪৭ বছর বয়সী এই ফিজিও দীর্ঘদিন কাজ করেছেন বিসিবির হয়ে। মূলত তাদের নিয়োগ দেওয়া হয় চুক্তিভিত্তিক। বরিশাল বিভাগীয় দলের দায়িত্ব পালন ছাড়াও বাংলাদেশ রিহ্যাবিলিটেশন সেন্টার ফর ট্রমা ভিকটিমসের প্রোগ্রাম ম্যানেজারের দায়িত্বেও ছিলেন তিনি। হাসান আহমেদকে স্মরণ করে কালো আর্মব্যান্ড ধারণ করে মাঠে নামে বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে পালন করা হয় 1 মিনিটের নীরবতাও। বরিশাল বিভাগের ফিজিওর মৃত্যু ছাড়াও সম্প্রতি ক্রিকেট মাঠে ঘটছে ক্রিকেটারদের অসুস্থ হওয়ার ঘটনা। গেল ঢাকা প্রিমিয়ার লিগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। তার অবস্থাও ছিল হাসান আহমেদের মতো, তবে শেষ পর্যন্ত মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছেন তামিম। এছাড়াও গেল ডিপিএলে ম্যাচ পরিচালনার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন আম্পায়ার গাজী সোহেল। চলমান এনসিএলেও ঘটেছে ক্রিকেট মাঠে অসুস্থ হওয়ার ঘটনা। সিলেটে হঠাৎ অসুস্থ হয়ে মাঠ ছাড়েন ব্যাটার সৈকত আলী। বড় কিছু না হলেও এসব ঘটনা আশঙ্কা তৈরি করছে ক্রিকেটারদের মাঝে। একই ঘটনা ঘটেছে বরিশালের ব্যাটার ফজলে রাব্বির সঙ্গে। ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে তাকেও মাঠ ছাড়তে হয়। বিষয়গুলো পর্যবেক্ষণ করছে বিসিবি। শিগগিরই সব ক্রিকেটার, কোচ ও অফিসিয়ালদের আওতায় আনতে অফিসিয়ালদের মেডিকেল টেস্টের ব্যবস্থা করছে বিসিবির মেডিকেল টিম। প্রথমে তো ওনাকে চেক করার জন্য শতভাগ চেষ্টা করছি যে আমাদের অ্যাম্বুলেন্স দিয়ে আনার জন্য। প্রেসিডেন্ট ইনস্ট্রাকশন দিতে আমরা চেষ্টা করছি, মানে ওই সময়টুকু আসলে পাওয়া যায় না। আগামী 15 দিনের মধ্যে আমাদের বর্তমানে যারা বিভিন্ন জায়গায় কাজ করছে তাদেরকে তাদের ফিজিক্যাল ফিটনেসের জন্য আগে আমরা করতে চাচ্ছি। যে 20 জন 30 জন কাজ করুক না কেন, কন্ট্রাকচুয়াল হোক আর পার্মানেন্ট আমাদের ফর্ম এরা সহ টোটাল লোকগুলার আমরা ফিজিক্যাল ফিটনেস সহ একটা এজ বার করে দিবে, এর বাইরে কাউকে নেওয়া হবে না। এছাড়াও ক্রিকেটারদের ফিটনেস সম্পর্কে আপডেট রাখতে বায়োমেকানিক্যাল ল্যাব তৈরির কাজেও হাত দিচ্ছে বোর্ড। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 1.5 যুগের অপেক্ষার পর আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। প্রায় 19 বছর পর বগুড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বয়সভিত্তিক ম্যাচ। আফগানিস্তান অনূর্ধ্ব 19 দলের বিপক্ষে 5 ম্যাচের যুব ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচ অনুষ্ঠিত হবে শহীদ চান্দুতে। আনুষ্ঠানিকভাবে সিরিজের ট্রফি উন্মোচন করেন 2 যুব দলের অধিনায়ক। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। 2 দশকের অপেক্ষার পালা ফুরিয়ে এবার আন্তর্জাতিক কোনো ম্যাচের বল গড়াবে শহীদ চান্দুর 22 গজে। ইতিমধ্যে স্টেডিয়ামটির উইকেট, আউটফিল্ড আর গ্যালারি সাজানো সহ অন্যান্য অবকাঠামো সংস্কারের পাশাপাশি সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিসিবি। মঙ্গলবার সকাল 9:30টায় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব 19 দলের 5 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। একই ভিড়তে 31 অক্টোবর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। এরপর বাকি 3টি ম্যাচ মাঠে গড়াবে রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে 3, 6 ও 9 নভেম্বর। এর আগে 2009 সালের 20 নভেম্বর শহীদ চান্দু স্টেডিয়ামে সর্বশেষ আন্তর্জাতিক বয়সভিত্তিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সে সময় বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল মুখোমুখি হয়েছিল জিম্বাবুয়ে অনূর্ধ্ব 19 দলের। ক্রীড়া সংশ্লিষ্টদের প্রত্যাশা, দীর্ঘদিনের অপেক্ষা গুছিয়ে দর্শকদের উপস্থিতিতে কানায় পূর্ণ হয়ে উঠবে শহীদ চান্দুর গ্যালারিগুলো। টিমের সাথে অনেক আপডেটেড যে কোচেসগুলো আছে তারা এখানে টিমের সাথে এসেছে, তো তার ফলে আমরা নেট বোলিং করার সুযোগ পেয়েছি। তো যখন নেট বোলিং করছি স্যারদের থেকে অনেক আমাদের যেগুলো ভুল ত্রুটি এগুলো শিখে নেওয়ার সুযোগ পাচ্ছি আমরা। দীর্ঘ 19 বছর পর আমাদের বগুড়ায় আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে। বগুড়ার ক্রিকেটারগুলো অনেক আনন্দিত, উচ্ছ্বাসিত যে আমরা আবারও আন্তর্জাতিক ক্রিকেটার্স এখানে দেখতে পাচ্ছি। আন্তর্জাতিক লেভেলের কোচেস এখানে আসছে, তারা আমাদের সাথে কথা বলতেছে এবং আমরা যারা লোকাল ক্রিকেটার্স, যারা নেট বোলার্স বা লোকাল ক্রিকেটার্স আছি তাদের সাথে কথা বলতেছে, তাদের ভুল ত্রুটি দেখে দিচ্ছে। আমাদের কাছে ভালো লাগতেছে, আমরা কিছু নতুন শিখতে পাচ্ছি। এই মাঠ কিন্তু আন্তর্জাতিক ভেন্যু হয়েছিল আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ দিয়ে। আবার আজকে কিন্তু আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে আন্ডার-19, এটা প্রিপারেশন ম্যাচ, 2026 ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন ম্যাচ। এটা ন্যাশনাল টিমের যে সিলেটের যে দর্শক ছিল তার থেকে অনেক বিপুল দর্শক হবে এখানে, কারণ এখানে আমাদের উত্তরবঙ্গ এবং বগুড়াবাসী ক্রিকেট পাগল। অবশ্যই আন্তর্জাতিক ম্যাচ হওয়ার মতো মাঠ, কিন্তু বর্তমানে এই মাঠের যে অবস্থা, বিগত 19 বছর থেকে যে মাঠের যে অবস্থা, এই মাঠের আউটফিল্ডটা খুব খারাপ। আউটফিল্ড যতক্ষণ ঠিক না হবে ততক্ষণ আন্তর্জাতিক ম্যাচ হবে না এখানে।
এদিকে ট্রফি উন্মোচন শেষে শহীদ চান্দর উইকেটের বন্দনার পাশাপাশি সিরিজ জয়ের প্রত্যাশার কথা জানালেন দুই দেশের অধিনায়ক। অনেকদিন পরে বগুড়াতে ম্যাচ হইতেছে, আমরা খুবই এক্সাইটেড এটা খেলার জন্য। আর ইনশাল্লাহ এটা বলেন প্রস্তুতি হিসেবে আমাদের খুব ভালো প্রস্তুতি নিয়েছে, আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। উইকেট অনেক ভালো আছে, ক্রাশ আর হচ্ছে আউটফিল্ডও খুব ভালো আছে, আশা করি ভালো কিছু হবে। বাংলাদেশের মানুষের আতিথেয়তায় আমরা মুগ্ধ। এখানে এসে আমরা বেশ ভালো অনুভব করছি। এখানে এসে এখন পর্যন্ত আমরা 4-5টি ট্রেনিং সেশন করেছি। জয়ের জন্য খেলবো, আশা করছি বাংলাদেশ থেকে ভালো স্পোর্টিং এক্সপিরিয়েন্স নিয়ে ফিরবো। এ নিয়ে পঞ্চমবারের মতো বাংলাদেশ সফরে এসেছে আফগানিস্তান অনূর্ধ্ব-19 দল। সিরিজ শেষে 10 নভেম্বর বাংলাদেশ ছাড়বে তারা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। জাতীয় স্টেডিয়ামের পরিবর্তে অন্য ভেন্যুতে এশিয়ান কাপ আর্চারি আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ফেডারেশনের চাওয়া অনুযায়ী 12 নভেম্বর পর্যন্ত এশিয়ান কাপ আর্চারি জাতীয় স্টেডিয়ামে আয়োজনের অনুমতি দিয়েছে এনএসসি। তবে টুর্নামেন্টের ফাইনাল আর্মি স্টেডিয়ামে আয়োজন করার পরিকল্পনা করছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। আর্চারিতে আয়োজিত হতে যাচ্ছে দেশের ইতিহাসের অন্যতম বড় টুর্নামেন্ট। এশিয়ান কাপ আর্চারিতে অংশ নেবে 29 থেকে 30টি দেশের প্রায় 400-ও বেশি আর্চার ও কর্মকর্তা, যা বাংলাদেশে এই প্রথম। তবে এই টুর্নামেন্টের ভেন্যু ঘিরে তৈরি হয়েছিল শঙ্কা ও উৎকণ্ঠা। প্রায় একই সময়ে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল দলের খেলা পড়ে যাওয়ায় মূলত সৃষ্টি হয় সংকট। তবে ফুটবলকে প্রাধান্য দিয়ে এশিয়ান কাপ আর্চারির ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে আর্চারি ফেডারেশনের অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে জাতীয় ক্রীড়া পরিষদ। নভেম্বরের 12 তারিখ পর্যন্ত জাতীয় স্টেডিয়াম ঢাকায় এশিয়ান কাপ আর্চারি আয়োজনের অনুমতি দিয়েছে এনএসসি। ফুটবল ফেডারেশনকে আমরা রেসপেক্ট করি এবং আমাদের মাননীয় অ্যাডভাইজার যিনি আছেন উনিও তো বললেন যেটা আমাদেরকে শেষ মুহূর্তে দিয়েছেন। তো 12 তারিখ পর্যন্ত আমাদের অ্যালাউ করেছে। তো এইটা আমাদেরও তখন আর কি কিছুটা আমাদের রেসপন্সিবিলিটি বেড়ে গেছে। তো আমরা ওয়ার্ল্ডের সাথে যোগাযোগ করেছি এবং আমাদের যারা টেকনিক্যাল পার্সন তাদের যোগাযোগ করে আমরা অ্যাকচুয়ালি খেলা 2টা পার্ট করে বুঝিয়েছি। এভাবে 2টা পার্ট, প্রথমটা হচ্ছে আপ টু সেমিফাইনাল, কিন্তু ফাইনালগুলো যেহেতু ফাইনাল ভেন্যু আমরা ওইভাবে এটাকে আলাদা করে নিচ্ছি। সেমিফাইনাল পর্যন্ত জাতীয় স্টেডিয়ামে খেলা চললেও টুর্নামেন্টের বাকি অংশ আর্মি স্টেডিয়ামে আয়োজন করার পরিকল্পনা করছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। তাতে বেড়েছে টুর্নামেন্টের খরচও। তবে হোস্ট ভেন্যু হিসেবে জাতীয় স্টেডিয়াম পরিবর্তন করা হলে ফেডারেশনের উপর নেমে আসতে পারে জরিমানার খরচ। আমরা 12 তারিখ পর্যন্ত যদি খেলি অ্যাটলিস্ট আমরা পেনাল্টি থেকে বেঁচে গেলাম। আর কোনোদিন 3 মাস আগে ভেন্যু চেঞ্জ করা যায়, কোনোদিন 1 সপ্তাহ আগে ভেন্যু চেঞ্জ করা যায় না। সম্মিলিত ওয়ার্কে তো সব কিছু করে দেয়, সবাই মিলে কাজ করলে সব কিছু ইজি হয়ে যায়। আমরা ওই 12 তারিখ দুপুরের মধ্যে 3টার মধ্যে আমরা মাঠ ছেড়ে দিতে পারবো ইনশাল্লাহ, যদি কোনো দৈব দুর্বিপাক না হয়। আমরা এখন পর্যন্ত শিডিউলটা সুন্দর হয়ে আছে। তবে আমরা আরেকটা আবদার করব, এটা আবদার মানে কি বেশি ব্যয়বহুল আবদার না, যে আমরা খেলাগুলোকে স্মুথলি চালাবার জন্য আমরা হয়তো 11 তারিখ ফ্লাড লাইটটা আমাদের ইউজ করতে হতে পারে। শুধু এশিয়ান কাপ আর্চারি নয়, টুর্নামেন্ট চলাকালীন ঢাকায় আয়োজিত হবে এশিয়ান আর্চারির এজিএম, যেখানে সভাপতি পদপ্রার্থী বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অ্যাশেজের প্রথম টেস্টে খেলা হচ্ছে না প্যাট কামিন্সের। ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় নিয়মিত অধিনায়ককে পার্থে পাচ্ছে না অস্ট্রেলিয়া। দলকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। আর কামিন্সের পরিবর্তে একাদশে দেখা যাবে আরেক পেসার স্কট বোল্যান্ডকে। তবে ব্রিসবেনে দ্বিতীয় টেস্টেই ফিরতে পারেন কামিন্স। বেশ কিছুদিন ধরেই ছিল আলোচনা, ধারণা করা হচ্ছিল এমন কিছু হবে। ইনজুরির সঙ্গে লড়ছেন প্যাট কামিন্স। অ্যাশেজের শুরুতে নিয়মিত অধিনায়ককে অস্ট্রেলিয়া দল পাবে কিনা তা নিয়ে সংশয় ছিল। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। ইংল্যান্ডের বিপক্ষে হাই ভোল্টেজ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন কামিন্স। ক্যারিয়ারের শুরুর ভাগেই ব্যাক ইনজুরিতে দীর্ঘ সময় ভুগতে হয়েছে কামিন্সকে। টেস্ট ক্যারিয়ারে প্রথম ম্যাচের পর দ্বিতীয়টি খেলতে 5.5 বছর অপেক্ষা করতে হয়েছে তাকে। যদিও প্রত্যাবর্তনের পর এবারের ইনজুরি বাদ দিলে তার ফিটনেস রেকর্ড দারুণ। এবারে ওয়েস্ট ইন্ডিজ ট্যুর থেকে দেশে ফেরার পরই অস্বস্তিতে ভুগছিলেন কামিন্স। সেপ্টেম্বর থেকেই বোলিং অনুশীলনে নামতে পারেননি, তবে দ্বিতীয় টেস্টে ফিরতে পারেন তিনি। সেটা মাথায় রেখে চলতি সপ্তাহেই নামবেন বল হাতে। যদিও ব্রিসবেনের ওই ম্যাচে ফেরার বিষয়টিও নিশ্চিত নয়। কামিন্সকে নিয়ে একেবারেই তাড়াহুড়ো করতে চায় না অস্ট্রেলিয়া, তবে আশাবাদী হেড কোচ অ্যান্ড্রিউ ম্যাকডোনাল্ড।
আপাতত এটা নিশ্চিত যে প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। 21 নভেম্বর শুরু হবে অ্যাশেজ। রেগুলার ক্যাপ্টেন না থাকলেও পার্থ টেস্টের আগে খুব একটা দুশ্চিন্তার কিছু নেই। কামিন্সের পরিবর্তে একাদশে আসবেন স্কট বোল্যান্ড, সাদা পোশাকে, যার রেকর্ড দারুণ। আবার অধিনায়ক হিসেবে স্মিথের রেকর্ডও ঈর্ষণীয়। 2021 থেকে এ পর্যন্ত কামিন্সের অনুপস্থিতিতে 6 ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন স্মিথ, যার মধ্যে জয় 5 ম্যাচে। ওই 5 জয়ের একটি এসেছিল 2021-22 অ্যাশেজে। তাই হোম সিরিজের আগে আত্মবিশ্বাসে ঘাটতি নেই অজিদের। শেফিল্ড শিল্ডের তৃতীয় রাউন্ড শেষে আগামী সপ্তাহে অ্যাশেজের স্কোয়াড ঘোষণা করবে ক্রিকেট অস্ট্রেলিয়া। মাকসুম আলম খান, সময় সংবাদ। ইনজুরির কারণে এবছর আর মাঠেই নামতে পারবেন না কেভিন ডি ব্রুইনা। শনিবার সিরিয়ার ম্যাচে পেনাল্টি থেকে গোল করেই ইনজুরিতে পড়েন নাপোলির মিডফিল্ডার। সোমবার ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, হাই গ্রেডের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন 34 বছর বয়সী ফুটবলার। আবার কবে মাঠে ফিরবেন ডি ব্রুইনা সেই বিষয়ে স্পষ্ট করে কিছু না বললেও ধারণা করা হচ্ছে এই বছর আর মাঠে দেখা যাবে না বেলজিয়ান ফুটবলারকে। এরই মধ্যে শুরু হয়েছে তার পুনর্বাসন প্রক্রিয়া। এর আগে ম্যানচেস্টার সিটিতেও একই ইনজুরির কারণে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিলেন তিনি। চলতি মৌসুমেই ইতালিয়ান ক্লাব নাপোলিতে যোগ দেন ডি ব্রুইনা। এখন পর্যন্ত ক্লাবের হয়ে করেছেন 4টি গোল। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দায়িত্ব নিয়ে খেলার তাগিদ, ক্ষুব্ধ সমর্থকরা প্রশংসা করলেন উইন্ডিজের পরিকল্পনার। আমরা এত কষ্ট করে খেলা দেখতে আসি, আমরা খুবই হতাশ। ওদের আরো বেশি কনসেন্ট্রেট করা দরকার। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং স্ট্র্যাটেজি যদি আপনারা দেখেন, তারা অনেক ধীরে সুস্থে ব্যাটিংটা করেছে। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। প্রবাসের সময় সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ মাকসুম। প্রবাসী সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।